নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আলোচনা করব কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন আর সুস্থতার মধ্যে থেকে কিভাবে আপনি দীর্ঘদিন সুন্দর থাকতে পারেন। কারণ এনবিপির অনুষ্ঠান মানে এখন শুধুমাত্র সুস্থতা নিয়ে আমরা আলোচনা করি না, পাশাপাশি সৌন্দর্য নিয়েও আলোচনা করি। আর যে মৌসুমের মধ্যে আমরা রয়েছি, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখন তো অবশ্যই কথা বলতেই হবে সৌন্দর্য নিয়ে। কিভাবে আমরা দীর্ঘদিন সুন্দর থাকতে পারি এবং দীর্ঘদিন সুন্দর থাকার জন্য শরীরের কোন কোন গুরুত্বপূর্ণ অর্গানকে ভালো রাখার প্রয়োজনীয়তা রয়েছে, কোন কোন দিকে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে, বা যে সমস্ত সেলিব্রিটিরা অনেক বয়স হয়ে যাওয়ার পরও একেবারে সুঠাম শরীর থাকে, ভীষণ সুন্দর স্কিন থাকে, খুব ভালো হেয়ার থাকে, শারীরিক অসুস্থতা বিন্দুমাত্র থাকে না, এত বেশি এনার্জেটিক থাকে, কি করে এটা সম্ভব হচ্ছে? সেই প্রশ্নের উত্তর অবশ্যই আজকে খুঁজে নেওয়ার চেষ্টা কিন্তু আমরা করব। তার পাশাপাশি এনবিপির অনুষ্ঠান অর্থাৎ অবশ্যই সেখানে নানা রকমের শারীরিক সমস্যার সমাধান তো নিশ্চয়ই রয়েছে। অর্থাৎ আপনার নার্ভের সমস্যা, আপনার স্কিনের সমস্যা, আপনার যে কোনো গুরুত্বপূর্ণ অর্গানের সমস্যা, বা আপনার পাইলস ফিশার ফিস্টুলার মতন সমস্যা, আপনার পেটের সমস্যা, আপনার ক্যান্সারের মতন সমস্যা, আপনার অস্থির সমস্যা, আপনার দীর্ঘদিনের জটিল নার্ভের সমস্যা, বা আপনার মেন্টাল কোনো প্রবলেম, বা আপনার মহিলা ঘটিত অর্থাৎ কোনো রকম গাইনো প্রবলেম রয়েছে, ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্মর সমস্যা রয়েছে, যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, সব সমস্যার সমাধান কিন্তু আপনি পাবেন শুধুমাত্র যখন পৌঁছে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি বলুন তো, সারা জীবন ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা বিন্দু মাত্র থাকে না। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই এনবিপির চিকিৎসকেরা আপনাকে প্রতিশ্রুতি দেয় যে আপনি ভালো হবেন। আর শুধুমাত্র এটা মুখের কথা নয়, প্রমাণিত সত্য, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। সেখানে কিন্তু রিপোর্ট আপনাকে প্রমাণ করবে যে সত্যি আপনি সম্পূর্ণভাবে কিন্তু ভালো হয়ে গিয়েছেন। আর এর থেকে আনন্দের খবর বোধহয় আপনার জন্য আর কিছুই হতে পারে না। আজকে এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো, কথা হবে অবশ্যই আপনাদের সঙ্গে। আপনাদের কোনো শারীরিক সমস্যা বা যদি সৌন্দর্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে কথা বলতেই পারেন। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি ঠিক এই প্রশ্নটাই ডক্টর ভাদুরীর থেকে আজকে জেনে নেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন সুন্দর থাকতে চাই, দীর্ঘদিন স্কিন ভালো রাখতে চাই, চুল ভালো রাখতে চাই, তাহলে স্বাস্থ্যের কোন কোন দিকে নজর রাখতে হবে, মানে কি কি করলে স্বাস্থ্যটাও ভালো থাকবে, পাশাপাশি আমার সৌন্দর্যটাও ভালো থাকবে? এই আমাদের সৌন্দর্যকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে সবার প্রথম যেটা আমাদের করতে হবে যে আমাদের পেটকে ঠিক রাখতে হবে। কারণ আমাদের দেখা গেছে পেটের রোগ থেকেই কিন্তু মানে 90% রোগের সৃষ্টি হয় পেটের সমস্যা থেকেই, এবং তার মধ্যে কিন্তু স্কিনও রয়েছে। স্কিনের যে ক্ষয়ক্ষতি বা স্কিনের যে সমস্যাগুলো আমরা দেখতে পাই তার একটা বিশাল কারণ হচ্ছে আমাদের হচ্ছে পেট। এবং পেটের কি আমাদের ঠিক রাখতে হবে যে আমাদের যাতে হজম শক্তি ঠিক থাকে, আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি সেগুলো যাতে সহজে আমরা হজম করতে পারি। শরীরের আমাদের লিভার যাতে ঠিক থাকে, লিভার ঠিক না থাকলে, লিভার ফাংশন যদি ঠিক না থাকে, দেখা যাবে তার কিন্তু ব্যাড এফেক্টটা কিন্তু স্কিনের মধ্যে আমরা দেখতে পারবো। তারপর আরেকটা ব্যাপার, যদি আমরা অতিরিক্ত মাত্রায় মোটা হয়ে যাই সেখানেও কিন্তু দেখা গেছে যে স্কিনের মধ্যে কিন্তু কালো কালো দাগ চলে আসে, ঘাড়ে মোটা একটা কালো একটা ছেকলের মতো দাগ চলে আসে, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা আমাদের দেখতে পাই স্কিনে। তো প্রথম যেটা বলছি যে আমাদের পেটকে ঠিক রাখতে হবে, এবং পেট রিলেটেড যে অন্য যে অর্গানগুলো আছে সেগুলোর মধ্যেও আমাদের কিন্তু নজর রাখতে হবে। যেমন ধরুন আমি বললাম একটা লিভার খুব বড় একটা ভাইটাল ফাংশন রোল করে আমাদের সৌন্দর্যের জন্য, বা ধরুন পেটের সমস্যা যাতে না হয় সেটার জন্য। দ্বিতীয়ত আবার আমাদের দেখতে হবে যাতে সুগার বেড়ে না যায়। সুগার বাড়লেও কিন্তু স্কিনটা খুব খারাপের দিকে যায়, বা স্কিনটা ড্রাই হয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনো একটা ঘা ফুসকুড়ি হলে সেটা সারতে চাইছে না, সেখানে দাগ পড়ে যাচ্ছে, এইগুলো দেখতে হবে। তার পাশাপাশি আমাদের থাইরয়েডটাকে ঠিক রাখতে হবে। থাইরয়েডের যদি হরমোনাল প্রবলেম থাকে সেখানে কিন্তু আমাদের স্কিনের মধ্যে কালো দাগ চলে আসে, আমরা দেখেছি, চুল পড়ে যায়, চুলের সমস্যা দেখা দেয়, এগুলো। তো বেসিক হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের যাতে পেট
এবং পেট সংক্রান্ত যেসব রোগ হয় সেগুলোকে যদি আমরা ঠিক রাখি তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভালো থাকবে। আর পেটের সমস্যা মানে কি কি হতে পারে? পেটের সমস্যা মানে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বা অম্বল হয়ে যাচ্ছে, মানে এগুলোই সিমটম যে আমার পেটের একটা কিছু সমস্যা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমাদের পেটে যেমনি প্রথম যেটা আমরা বুঝতে পারি যে পেটের সমস্যা বুঝবো কিভাবে যে আমার পেটের সমস্যা হচ্ছে কিনা, সেখানে দেখবেন যে আপনার হাইপার অ্যাসিডিটি হচ্ছে, অ্যাসিডের সমস্যা, এটা যেমনি একটা আছে, তার পাশাপাশি হচ্ছে যে আমাদের কনস্টিপেশনের সমস্যা, এটাতেও দেখবেন পেটের সমস্যা আমাদের হচ্ছে যে বোঝা যায়। কারণ যখনই কনস্টিপেশন হবে, পায়খানা পরিষ্কার হবে না, তখনই কিন্তু গ্যাসের প্রকোপটা বেড়ে যাবে আমার পেটের মধ্যে। তো এই যে ব্যাপারটা, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি হ্যাঁ আমার পেটের গন্ডগোল হওয়া চালু হয়েছে। পেটের গন্ডগোল মানে সবসময় যে পটিটা পাতলা হবে ওরকম নয়, কনস্টিপেশনটাও কিন্তু একটা পেটের সমস্যা, এবং দুটোই কিন্তু আমাদের পেটের যে বিভিন্ন রোগ হয় বা পেটের থেকে যে বিভিন্ন রোগের সৃষ্টি হয় সেগুলোর জন্য কিন্তু দায়ী থাকে। তার জন্য স্টুলটা নরম হোক বা কনস্টিপেট হোক বা কষে যাক, দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের নজর রাখতে হবে যে এইটাকে কিভাবে ঠিক করা যায় তাহলে, এবং পেটকে ঠান্ডা রাখতে হবে, মানে লিভারকে ঠান্ডা রাখতে হবে। যদি আমরা লিভারকে ঠান্ডা রাখতে পারি আমাদের কনস্টিপেশনটাও কমবে এবং লিভার ফাংশন ঠিক হবে। এই সব নিয়ে যদি আমরা মেনটেন করে যেতে পারি তাহলে দেখবেন যে আমাদের কিন্তু স্কিনের সমস্যা অনেক কমে যাচ্ছে। একদম তাই। আপনার পেট ভালো আছে তো? প্রত্যেক দিন আপনার সকালে প্রাতঃক্রিয়া ঠিকঠাক হয় তো? পেটে কোনো অ্যাসিডিটি বা অম্বল বা এরকম কোনো সমস্যা হচ্ছে না তো, যেটা আপনার প্রত্যেক দিনের সুস্থ পেটকে ব্যস্ত করে তুলছে? তাহলে কিন্তু অবশ্যই পেটের দিকে আপনাকে যত্নশীল হতে হবে। আমরা সব থেকে উদাসীন থাকি পেটের সমস্যা নিয়ে, কিন্তু পেট সব থেকে বৃহৎ একটা জায়গা যেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো অর্গানের বসবাস কিন্তু। তাই অবশ্যই পেটকে ভালো রাখুন যারা দীর্ঘদিন সুন্দর থাকতে চান। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি তাপস দাস বলছি, কোথা থেকে বলছেন তাপস বাবু? মেছেদা থেকে। মেচেদা থেকে বলছেন, বলুন বয়স কত আর কি সমস্যা? হ্যাঁ বয়স হচ্ছে 37 বছর বয়স। 37 বছর। কি প্রবলেমের জন্য ফোন করছেন? হ্যাঁ প্রবলেম হচ্ছে আমার এই 1 মাস মতো হয়ে গেল, খাওয়ার পরে দেখছি পেটটা মানে ব্যথা ব্যথা করছে। খাবার পর পেট ব্যথা করছে, ওকে। আচ্ছা, আপনার এমনি পেট ব্যথা করছে খাবার পর, সেখানে কি আপনার কোনো অ্যাসিড হচ্ছে বেশি, বা দেখা যাচ্ছে যে পটিটা ঠিক হচ্ছে না, এরকম কি হচ্ছে? না এই পটিটা ঠিক হচ্ছে না, মানে পটিটা ক্লিয়ার ব্যথা হচ্ছে? যখন করছে হালকা পটি হচ্ছে, তো পটি করার পরে দেখছি ভালো। আচ্ছা আচ্ছা, খাওয়ার পরেই মনে হবে একটু পটি হবে, সেখানে পটিতে যাচ্ছেন আর কি, তাই তো? কিন্তু পটিটা ঠিক হচ্ছে না। আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এটা একটা কিন্তু আইবিএস এর একটা লক্ষণ। আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম। এটা কি হয়, আমাদের পেটে যখন পটির সমস্যা হয়, এইটা তার মধ্যে একটা কি, আমরা ধরুন আপনি সকালে উঠে পটিতে গেলেন, পটিটা আপনার হলো, কিন্তু আপনি বেরিয়ে যেই চলে এলেন মনে হচ্ছে আবার মনে একটু গেলে ভালো হবে, তার মানে ঠিকমতো পরিষ্কার হচ্ছে না। এবং দেখা যাচ্ছে আপনি হয়তো কোথাও কাজে বেরাবেন, কাজে বেরোনোর আগে ড্রেস ট্রেস করেছেন, তারপরে মাথায় এলো না একবার পটি থেকে আসবো, মনে হচ্ছে একটু পটি পটি পাচ্ছে, এরকম। আবার দেখা যাচ্ছে আপনি হয়তো সকালে পটিটা করেছেন, পরিষ্কারই হয়েছে আপনার মনে হলো, কিন্তু দেখা যাচ্ছে যেই খাবার খেলেন তখন মনে হচ্ছে না এই আমার মনে হয় বেগ পেয়ে গেছে, এখনই আগে তাড়াতাড়ি একটু যাই, নাহলে অসুবিধা হচ্ছে। এই যে একটা কোনো ঠিক নেই, ইরিটেট করে, মানে আপনাকে বিরক্ত করে, এইটাকে বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম। ঠিক আছে, পটির একটা সমস্যা, পায়খানার একটা সমস্যা, যেটা আপনাকে বিরক্ত করে মারে। এটা কিন্তু সমস্যা। এটা বিরক্ত শুধু নয় যে আপনার খারাপ লাগছে, ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে, তাই নয়। এইটা কিন্তু রোগের, অন্য রোগেরও কারণ হতে পারে। দেখা যাচ্ছে অনেক সময় আপনার কনস্টিপেশন বেড়ে গেল, ঠিক আছে, অনেক সময় পাতলা পায়খানা হয়ে গেল, সেখানে লিভারের গন্ডগোল হতে পারে। কনস্টিপেশন থাকলে দেখা যাচ্ছে সেখানে পাইলসের সমস্যা চলে আসতে পারে। এগুলোকে কিন্তু একদম অবহেলা করা যাবে না, এটাকে কিন্তু সারিয়ে তুলতে হবে। কারণ এটা না করলে দেখবেন যে নতুন রোগের সৃষ্টি হতে পারে, এবং এর পাশাপাশি দেখবেন আপনার অ্যাসিড বেড়ে যেতে পারে, কখনো গ্যাস বেড়ে যেতে পারে শরীরের মধ্যে, পেটের মধ্যে। এগুলো নিয়েও কিন্তু বড় বড় সমস্যা দেখা দিতে পারে। তাই এটাকে ফেলে রাখবেন না, ট্রিটমেন্ট করিয়ে নিন। এটাকে কিন্তু সারানো যায় আয়ুর্বেদে, এনবিপিতে সেই ট্রিটমেন্ট রয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনি এই আইবিএস থেকে কিন্তু নিজেকে সুস্থ করে তুলতে পারেন। একদম। আর পেটের সাথে কোথাও আমাদের জীবের বা আমাদের লোভের, আমাদের ভালো খাবার খাওয়ার ইচ্ছার একটা যোগসূত্র কিন্তু রয়েছে। অনেকেই বলে থাকে একটা জীবন, খাবো না, খাবারকে বাদ দিয়ে দেবো। অবশ্যই কেন খাবো না, খাবো,
ভালো খাবার খাবো, এমন কোনো খাবার খাচ্ছি না তো যেটা আমার পেট আমাকে সত্যি অ্যালাউ করছে না? একটু ডাক্তারবাবু থেকে জানতে চাইবো যে রাস্তার খাবারের প্রতি আমাদের একটা লোভ বেশি থাকে, টেস্টি ফুড, ফাস্ট ফুড বা স্পাইসি ফুড, আমাদের জিভ ভীষণ আমাদেরকে আকর্ষণ করে যে খাও, তুমি এটা খাও বেশি করে। তো এই যে বাইরের খাবারের প্রতি আমাদের প্রেম ভালোবাসা, সেটা কি আমাদের পেটের সমস্যা সত্যি বাড়াতে পারে? একদম। দেখুন, আমরা যে বাইরে খাবারগুলো খাই সাধারণত আমরা কিন্তু খুব বেশি স্পাইসি বা অয়েলি খাবারগুলোর দিকে আমাদের নেশা হয় বেশি। এটার কারণ হচ্ছে যে জিনিসগুলো দিয়ে তৈরি হয় সেখানে দেখা যায় কি সাধারণভাবে ভালো তেলের বদলে হয় খুব কম দামি তেল ইউজ হচ্ছে, অথবা দেখা যাবে যে মানে কি বলবো, মানে স্যাচুরেটেড ফ্যাট যেগুলো হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়, সেগুলো ইউজ হচ্ছে, যেটা আমাদের কিন্তু খুব ক্ষতিকারক। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, এই রান্নার মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দেয়, মশলা না, ঠিক মশলা বলা যাবে না, কিছু মানে ইনগ্রেডিয়েন্টস এমন কিছু আছে, কেমিক্যালি বলতে পারেন, কেমিক্যালের দানা দেয় বা গুঁড়ো দেয়, যেগুলো আমাদের খাওয়ার গন্ধটাকে পাল্টে দেয় এবং খেলে পরে খুব বেশি তৃপ্তি হয়। এই জিনিসগুলোর কিন্তু বিশাল বড় সাইড এফেক্ট আছে। পেটের তো সমস্যা হয়, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যেটা আছে, এটা কিন্তু হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা, এগুলোকেও কিন্তু বাড়িয়ে দেবে। এমনকি যারা অতিরিক্ত ফাস্ট ফুড খায় তাদের মধ্যে কিন্তু আইবিএসের সমস্যাও দেখা যায়, বা কনস্টিপেশনের সমস্যাও কিন্তু দেখা যায়, পাইলসের সমস্যা দেখা যায়। অনেক পেশেন্ট আমরা পাই যাদের হয়তো লাইফস্টাইলের মধ্যে বাইরের খাবার অতিরিক্ত ডেইলি খাচ্ছে, বাইরের খাবার, ঠিক আছে, মোটা হয়ে গেছে চেহারা, এবং দেখা যাচ্ছে তার কনস্টিপেশনের সমস্যা, সেখান থেকে পাইলসের। বয়স কিন্তু বেশি না, হয়তো 30-35, অনেক সময় দেখা যায় যে 25-এর মধ্যেও এই কিন্তু রোগ দেখা যাচ্ছে। কারণ হচ্ছে এইটাই, বাইরের ফাস্টফুড। তার মানে এই খাবারগুলো কিন্তু আমাদের হেলদি না। হ্যাঁ, আপনি একটা ভালো রেস্টুরেন্টে বা ভালো হোটেলে গিয়ে সেই রেস্টুরেন্টের থেকে আপনি তো আর স্যুপ খাচ্ছেন না, যে ক্লিয়ার চিকেন স্যুপ খাচ্ছেন, অথবা দেখছেন কিছু বয়েলড ফুড খাচ্ছেন, সেগুলো খাচ্ছেন, বা খুব হালকা পাতলা রান্না করা মাছের ঝোল, আপনি তো সেগুলো খাচ্ছেন না। আপনি খাচ্ছেন যেটা মুখে খুব বেশি স্বাদ লাগছে, রসালো খাবার, যেটা আমরা রসিয়ে খাই, ঠিক আছে, সেইগুলো কিন্তু বাইরের খাবারগুলোর মধ্যে এমন এমন জিনিস থাকে, সেগুলো কিন্তু ক্ষতিকারক। যদি সেখানে ধরুন বলবো যে ইন্ডিয়ান স্পাইস যেগুলো, জিরে, তারপরে ধনে, জিরে, হলুদ, ঠিক আছে, তারপরে গরম মশলায় যা যা থাকে ইনগ্রেডিয়েন্টস, এগুলো থাকতো, তাহলে ওগুলো কিন্তু ওষুধেরও কাজ করে যদি আমরা প্রপারলি সেগুলোকে রান্না করি, বা রসুন পেঁয়াজ যদি ঠিক মতো রান্না করতে পারি, সেগুলো কাজের। কিন্তু আমরা সেগুলোকে তেলের মধ্যে ভেজে ফেলে তার গুণটাকে নষ্ট করি প্রথম। দ্বিতীয়ত কি হচ্ছে, মানে কি তেলে করলে ওটা কি পুড়েই যায় জিনিসটা, ঠিক আছে, এটা গেল। দ্বিতীয়ত কথা হচ্ছে, কিছু মশলা আছে যেগুলো আমাদের ইন্ডিয়ান মশলা না, বাইরের মশলা, সেই মশলা বা ওই যে আমি যে বললাম কেমিক্যালস কিছু, সেগুলো দেখবেন চাইনিজ ফুডের মধ্যে বেশি দেওয়া হয়, ঠিক আছে, আজিনামোটো বলে একটা জিনিস হয়, সেটা কিন্তু খুব আনহেলদি, ঠিক আছে। এইরকম অনেক কিছু আছে যেগুলো কি হয়, রিসার্চ হয় খাবারের মধ্যে, মানে আপনাকে ওটার দিকে যে লোভ বাড়িয়ে দেওয়া। আপনি ফুচকা খেতে গেলেও দেখবেন আপনার ওই গন্ধটা পেলে জিভে জল চলে আসছে, ঠিক আছে, ওই যে জিনিসটা, এই যে স্মেল, অ্যারোমা বলে যেটা, এই অ্যারোমাটাকে কিন্তু রিসার্চ করা হয় যে কোন গন্ধটা বা কোন ফ্লেভারটা দিলে মানুষ ওটার দিকে অ্যাট্রাক্টেড হয়। এটা বড় একটা সাবজেক্ট, ঠিক আছে। তাই জন্যই ওগুলো কিন্তু একটা কমার্শিয়াল পারপাস, যার জন্য জিনিসটা যাতে বিক্রি হয়। সেটা যে আমাদের জন্য সবসময় হেলদি হবে কখনোই না, 90% সময় দেখা যায় ওগুলো কিন্তু আনহেলদি হয় এবং ক্ষতিকারক হয় শরীরের জন্য। একদম। এতটা অ্যাডভাইসও আমাদের অনুষ্ঠান থেকে আপনাকে তো দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কি আপনি লোভকে আটকে রাখতে পারবেন? তারপরেও কি ফাস্ট ফুড বা রাস্তার ওই খাবারগুলোর দিক থেকে আপনি নিজের নজরকে এড়াতে পারবেন? হ্যাঁ, চেষ্টা তো করতেই হবে। খাবো, হয়তো মাসে একদিন খাবো, তার বেশি একদম খাবো না, এই কন্ট্রোলটা আপনাকে আনতে হবে। তাহলে খাওয়াটাও হলো এবং নিজের শরীরটাও ভালো থাকলো। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি প্রিয়ঙ্কা বলছি। কোথা থেকে বলছো প্রিয়ঙ্কা? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। বয়স কত? 26। কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মাঝে মধ্যে প্রচুর মাথাটা যন্ত্রণা করছে, মানে এমন যন্ত্রণা করছে, মানে যেরকম শুয়ে যেতে ইচ্ছা হবে, মানে কিছু কাজ করতে ইচ্ছা হবে না। আচ্ছা, পুরো মাথা যন্ত্রণা করছে?
হ্যাঁ, মাথাটা যন্ত্রণা করছে। আচ্ছা, ডাক্তারবাবু বলছেন। হ্যাঁ, আর তখন কি অন্ধকারে থাকতে ভালো লাগে বা লাইটের মধ্যে গেলে কষ্ট হয়? লাইটের মধ্যে যাই না, মানে চুপচাপ থাকতে মানে প্রচুর ভালো হ্যাঁ, লাগে। ঠিক ঠিক। আচ্ছা, এইটা শুনতে থাকুন আপনি, আমি বলছি। এটা জেনারেলি মাইগ্রেনের সিমটম একটা, ঠিক আছে, যেটা চুপচাপ তখন থাকতে ভালো লাগে, কারোর সাথে কথা বললে রাগ হয়ে যায় বা ইরিটেশন হয়, অস্বস্তি হয়, বিরক্তি হয়। তারপরে অন্ধকার ভালো লাগবে, লাইট, অতিরিক্ত লাইটে কষ্ট হবে, তাকাতে ইচ্ছা করবে না, মনে হবে শুয়েই থাকি। এটা কিন্তু মাইগ্রেন কিন্তু একটা নার্ভের থেকে সমস্যা হয়। অতিরিক্ত মানসিক চাপ যাদের থাকে দেখা গেছে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু আসে। এটা কিন্তু চোখের চশমার পাওয়ার বেড়েছে তার জন্য না, মাইগ্রেনটা একদম আলাদাই জিনিস, ঠিক আছে। এটা কিন্তু নার্ভ রিলেটেড সমস্যা। তো এটাকে কিন্তু ঠিক করিয়ে নিতে হবে আপনার। যদি আপনি এটাকে ঠিক না করান তাহলে কিন্তু কষ্ট পেতে হবে। হ্যাঁ, এটার থেকে বলবো না যে কারো প্রাণঘাতী হয় বা কিছু, প্রাণ ওরকম নয়, কিন্তু প্রচণ্ড কষ্টদায়ক, এমনকি মানুষকে বমিও করিয়ে দেয়। হয়তো অনেক সময় দেখা যায় 3 দিন 4 দিন এই অ্যাটাকটা রয়ে যায়, ঠিক আছে। তখন ওষুধ খেয়ে যেভাবে করে হোক ওই ব্যথাটা কমানোর চেষ্টা করে, কিন্তু যদি মাসের মধ্যে এরকম কারো বারে বারে হতে থাকে, বছরের পর বছর হতে থাকে, তাহলে তো নার্ভটাও ক্ষতিগ্রস্ত হবে, তার বড় কিছু সমস্যা চোখে মানে ফেস করতে হতে পারে। তার পাশাপাশি এই যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে নিজের লিভারটা, কিডনিটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। আয়ুর্বেদাতে কিন্তু এর প্রপার চিকিৎসা আছে, মেডিসিন আছে, তার পাশাপাশি আমাদের পঞ্চকর্মা থেরাপি, যেখানে শিরোধারা এই ব্যাপারটায় খুব ভালো কাজ করে। তো এরকম আলাদা আলাদা পদ্ধতি আছে আয়ুর্বেদায়, যার মাধ্যমে কিন্তু এই নার্ভের এই সমস্যাটাকে, মাইগ্রেনটাকে কিন্তু ঠিক করে নেওয়া যায়। আপনি হেল্পলাইন নম্বরে কল করে নিন, আপনার কাছাকাছি কোথায় আছে সেখানে দেখিয়ে নিন, দেখবেন আপনি কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারবেন আর খুব শান্তিভাবে লাইফ কাটাতে পারবেন। একদম। আর পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, তার আগে চট করে একটু শুধুমাত্র বলবো যে 9830235527 বা 37 নাম্বার দুটি কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে। এই নাম্বার কিন্তু নোট করতে হবে, ফোন করতে হবে। এনবিপি চেম্বার আপনার বাড়ির কাছাকাছি কোথায় রয়েছে জানতে হবে, কারণ আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে সুন্দর থাকতে হবে, তাই তো? কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি, রিয়া জানা। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন, মানে প্রবলেমটা কার? আমার বয়স কত? আমার বয়স 40 বছর। 40 বছর। কি অ্যাসিড হয়ে গেছে, গলা জ্বালা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? এটা হচ্ছে প্রায় হয়ে গেল 3-4 মাস ধরে একই রকম। 3-4 মাস ধরে এই সমস্যা। যা খাচ্ছে অ্যাসিড হচ্ছে। কি ধরনের খাদ্য খাবার খান আপনি? আমি তো রিচ তরকারি বেশি খাই না, আমি ওই সিদ্ধই খাচ্ছি। আচ্ছা, সময়ের ঠিক টাইমে খাদ্য খাবার খান? এই দুপুরের খাবারটা একটু দেরি হয়ে যায়, 2-2:30 মতন বেজে যায়। 2:30টার মতো। আর সকালে কি ব্রেকফাস্ট করেন? হ্যাঁ, সকালে আমরা রুটি খাই, কোনদিন মুড়ি টুড়ি খাই। আচ্ছা আচ্ছা, যাই খাচ্ছেন, রুটি খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, সবেতেই অ্যাসিড হচ্ছে, তাই তো? কি সবসময় মানে পেটটা ভারী ভারী থাকছে আর গলা জ্বালা করছে, অল্পতে পেট ভর্তি হয়ে যাচ্ছে। আর পটি ক্লিয়ার হয়? হয়তো সেরকম পরিষ্কার হয় না। ঠিক আছে, আপনি শুনুন। হ্যাঁ, দেখুন আপনার যেটা প্রবলেম আছে, দেখুন গলা জ্বালা করে, তার মানে ওটাকে অ্যাসিড রিফ্লেক্স বলা হয়, ঠিক আছে, জিআরডি বলা হয়, গ্যাস্ট্রো এসোফেজিয়াল অ্যাসিড ডিজিজ, অ্যাসিড রিফ্লেক্স ডিজিজ, ঠিক আছে। এই যে এইটা রিফ্লেক্সটা মানে কি, আমাদের অ্যাসিডটা থাকে পেটে, ওটা সেখানে হজম করিয়ে ওটা তারপরে খাবারটাকে পচিয়ে তারপরে আমাদের স্টুল হয়ে বের করে দেয় খারাপ জিনিসটাকে। কিন্তু এইটা কি হয়, অ্যাসিডটা এত পেটে বেড়ে যায় যে উল্টো দিকে আসার চেষ্টা করে, ঠিক আছে, মানে আমাদের মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে হয়। তো এই যে জিআরডি যে প্রবলেমটা, এইটা কিন্তু আপনার কিন্তু এটা রয়েছে। কি করতে হবে আগে জানুন। তাহলে আমার পেটে অ্যাসিডটা যাতে কম হয় সেটার দিকে নজর রাখতে হবে। কোন খাবারে বেশি অ্যাসিড হয়? সাধারণভাবে হাই প্রোটিন ডায়েট, অ্যানিম্যাল প্রোটিন, ঠিক আছে, মাছ, মাংস, ডিম, এগুলোর থেকে অ্যাসিডটা কিন্তু বেশি তৈরি হয়, ঠিক আছে, খাদ্য খাবারে। আর কোনটায় তাহলে কম হয়? আমাদের সবজি জাতীয় খাবার বা ফ্রুটস যেগুলো আছে, ফল, এগুলোতে কিন্তু আমাদের অ্যাসিডিটি কম হয় বা অ্যালকালাইনিটি বেশি আছে, অ্যালকালাইন জিনিস ওটা, ক্ষার জাতীয়,
ঠিক আছে, অম্ল জাতীয় না। মাছ, মাংস, ডিম বা হাই প্রোটিন যেগুলো, ওগুলো হচ্ছে অম্ল জাতীয় খাবার। আর ফল, শাক, সবজি এগুলো হচ্ছে আমার ক্ষার জাতীয় খাবার। তাহলে আমার খাবারের মধ্যে কিন্তু এই যে ক্ষার জাতীয় খাবারগুলো বেশি নিতে হবে। তার মানে আমি একটু হিসাব যদি বলি, ধরুন আপনার খাবারের যদি 4 ভাগ থাকে, 4 ভাগ যদি আপনি মাছ, মাংস, ডিম, শাকসবজি খান, তাহলে 3 ভাগ খাবেন হচ্ছে শাকসবজি, 1 ভাগ খাবেন হচ্ছে আপনার মাছ বা মাংস বা ডিম। তার মানে যদি আপনি কথার কথা যদি 400 গ্রাম খাবার তরকারি খান বিভিন্ন, তার মধ্যে 300 গ্রাম থাকবে শাকসবজির তরকারি, 100 গ্রাম থাকবে আপনার মাছ, মাংস, ডিমের মধ্যে যা কিছু হয়ে গেল। তাহলে কি হবে, আপনার শরীরে এই যে ক্ষার জাতীয় খাবার বা অ্যালকালাইন খাবারটা বেশি ঢুকছে, তাহলে অ্যাসিডের প্রকোপটা কিন্তু কমবে প্রথম। এবার যেই খাদ্যগুলো বললাম শাকসবজি, তার মধ্যে চেষ্টা করবেন কিছুটা, মোটামুটি 40% খাবার যাতে আপনার হয় মানে র খাবার, মানে যেটা রান্না না করে খাওয়া যায়। সেটার মধ্যে কি থাকতে পারে আপনার, সেখানে থাকবে হচ্ছে আপনার স্যালাড। স্যালাড হচ্ছে সবচেয়ে ভালো। কি থাকবে, শসা থাকবে, গাজর থাকবে, টমেটো থাকবে, পেঁয়াজ থাকবে, বিট দিতে পারেন। যেই জিনিসগুলো কাঁচা খাওয়া যায় বা আমরা কাঁচা খাই, সেগুলো দিয়ে একটা স্যালাড বানিয়ে কিন্তু রেগুলার খাবেন। তাহলে দেখবেন আপনার কিন্তু এই অ্যাসিডের প্রবলেমটা কমে যাচ্ছে। তার পাশাপাশি আরেকটু বলবো, পটিটা আপনার ক্লিয়ার হচ্ছে না, এই যে কনস্টিপেশনের সমস্যা, এইটাকে ক্লিয়ার করতে হবে। এটাকে ক্লিয়ার করতে গেলে কি, আপনি একবার আমাদের কাছে এসে দেখাবেন, দেখালে আমাদের ডাক্তারবাবুরা যা ওষুধ দিয়ে দেবে তাতে কিন্তু আপনার ওটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। পার্মানেন্টলি ঠিক মানে কনস্টিপেশনের জন্য আপনার সারা জীবন ধরে পায়খানার ওষুধ খেতে হবে না, পায়খানা হবার ওষুধ, ঠিক আছে। নর্মাল কিছুদিন ট্রিটমেন্ট করবেন, তাহলে এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তাহলে অ্যাসিডও ঠিক হয়ে যাবে, আপনার কনস্টিপেশনও ঠিক হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে গেলেন। তখন কিন্তু জিইআরডি যেটা বলছি, এই প্রবলেমটা আর আপনার শরীরে থাকলো না। আপনি সম্পূর্ণভাবে আয়ুর্বেদের মাধ্যমে এনবিপির দ্বারা সুস্থ হয়ে গেলেন। একদম। আর সব থেকে ভালো অ্যাডভাইস যদি আপনি ভালো পান না কোনো মানুষের কাছ থেকে, আপনার জীবন তড়ে যেতে পারে, আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারেন। একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে যদি সেরকম গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস পান, অর্থাৎ চিকিৎসক তো অবশ্যই আপনার স্বাস্থ্য, আপনার সৌন্দর্য নিয়ে অ্যাডভাইস দেবে, তাহলে এই অ্যাডভাইসও কিন্তু আপনার সব থেকে বেশি কাজের হতে পারে। আর জানেন তো, স্বাস্থ্যই সম্পদ, এর থেকে বড় সম্পদ কিছু হতে পারে না। অর্থাৎ একজন অভিজ্ঞ চিকিৎসক আপনার সব থেকে বড় সম্পদকে রক্ষা করার অ্যাডভাইস দিতে পারে, যেটা কিন্তু অবশ্যই এনবিপির প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক কিন্তু আপনাদের জন্য দিচ্ছেন। চেম্বারের কথায় চট করে চলে আসবো। হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, আপনারা জানেন সোমবার এবং শুক্রবার করে এখানে কিন্তু সমস্ত অভিজ্ঞ চিকিৎসকেরা থাকেন আপনাদের জন্য। এছাড়া কিন্তু আপনারা ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন চেম্বার, পেয়ে যাচ্ছেন অবশ্যই শোভাবাজারে এবং পাচ্ছেন খিদিরপুরে। পাশাপাশি বলবো যে যারা হাওড়ার দিকের বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু শিবপুর, বালতিগুড়ি, বাচ্চা, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন, এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু আমতলাতে কিন্তু চেম্বার পাচ্ছেন। তার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে। যোগাযোগ করুন নর্থ বেঙ্গলের বন্ধুরা। সমস্ত নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য বলবো, আপনার এলাকায় আপনার বাড়ির কাছে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। অর্থাৎ মালদায় রয়েছে, গঙ্গারামপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, সমস্ত জায়গাতেই কিন্তু চেম্বার রয়েছে। আর অবশ্যই নর্থ বেঙ্গলের সব থেকে বেশি সময় দেন কিন্তু আমাদের ডক্টর এস ঘোষাল। অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফোন করতে হবে, টিভি স্ক্রিনে নাম্বারে ফোন করতে হবে এবং তারপর জানতে হবে ডাক্তারবাবু কবে যাচ্ছেন, কখন যাচ্ছেন, কটায় যাচ্ছেন, সমস্তটা জেনে বুঝে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে কিন্তু আসেন। সুবিধাটা আপনার এবং অবশ্যই এনবিপি চিকিৎসকদের। পাশাপাশি বলবো যে খড়গপুরে কিন্তু চেম্বার রয়েছে, থাকছেন কিন্তু ডক্টর এন ভট্টাচার্য। অবশ্যই পেয়ে যাচ্ছেন হলদিয়াতে ডক্টর এ হালদারকে, আরামবাগেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বহরমপুরেও কিন্তু সময় দেন ডক্টর এ হালদার। তার পাশাপাশি বলবো আপনাদের জন্য মেচেদায় কিন্তু থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। আসানসোলে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, যিনি সংস্থার ডিরেক্টর। এবং তার পাশাপাশি বলবো বর্ধমানের কথায়, বর্ধমানে কিন্তু থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। বনগাঁতে কিন্তু এবার সময় দিচ্ছেন ডক্টর এস ঘোষাল। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ম্যাডামকে, অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে। বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং তার পাশাপাশি হেরিয়া এবং শিলচর, বোলপুর, হেরিয়া, শিলচর আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। তার পাশাপাশি বলবো আগরতলা, এখানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। জামশেদপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে।
ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া নতুন দুটি চেম্বার আপনারা জানেন যে পুজোর পরপরই কিন্তু শুরু হচ্ছে মুম্বাই এবং ব্যাঙ্গালোর। নতুন অভিযান, নতুন পথ চলা, এবং অবশ্যই সেখানে কিন্তু থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। এবং আপনাদের রিলেটিভ কেউ যদি থাকেন মুম্বাই বা ব্যাঙ্গালোরে, অবশ্যই খবরটা কিন্তু আপনারা তাদের জানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এখন তারা সেখানেই যোগাযোগ করতে পারছেন। আর দিল্লিতে তো আমাদের চেম্বার হয়, সংস্থার ডিরেক্টর বি শর্মা কিন্তু থাকেন, এটা আপনারা জানেন। এবং পাশাপাশি কলকাতা এবং হাওড়ার এতগুলো চেম্বার তো রইল। আলোচনা করছি পেটের সমস্যা নিয়ে। পেটের সমস্যা মানে ছোটবেলা থেকে মা বলতেন মুখে ছোপ হচ্ছে, বোধহয় তোর পেটের সমস্যা হয়েছে, মুখে পিম্পলস হচ্ছে, তার মানে তোর পেটে কিছু একটা প্রবলেম হয়েছে, বা মুখটা খুব কালো হয়ে যাচ্ছে, পেটে কোনো প্রবলেম হচ্ছে কি। মানে মুখ, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, আমাদের মুখে স্কিনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও দোষারোপ করা হয় পেটকে। সত্যি কি দোষারোপটা একেবারে সঠিক? একদম। অ্যাকচুয়ালি আমরা যদি পেটকে যত্ন না করি তাহলে কিন্তু আমরা স্কিনকে যত্ন করতে পারবো না। কারণ হয় না যে গাছের গোড়ায় যদি ঠিক মতো আপনি জল না ঢালেন তাহলে গাছটা বড় হবে না, গাছের পাতাগুলোও সুন্দর হবে না। এটা যেমন সত্যি, এখানেও কিন্তু তাই। আমাদের পেটটা হচ্ছে রুট, ওইখানেই যদি আমরা ঠিক মতো কাজ করতে পারি তাহলে তার সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাবো আমাদের স্কিনের মধ্যে। কারণ বিউটি ইজ অলওয়েজ ইনসাইড আউট, সৌন্দর্য কিন্তু সবসময় ভেতর থেকে বাইরে আসে। ঠিক আছে, অনেকেই ভাবে যে আমরা হয়তো বাইরে একটা ক্রিম লাগালাম বা একটা কিছু প্রোডাক্ট লাগিয়ে নিলাম দোকান থেকে অ্যাড দেখে কিনে, আর আমি খুব সুন্দর হয়ে যাব। ওটা হচ্ছে টেম্পোরারি রিলিফ, ওটা টেম্পোরারি থাকবে। কিন্তু সঠিকভাবে যদি আপনার সৌন্দর্যকে রক্ষা করতে হয় তার জন্য দুটো কাজ আছে। বাইরে থেকে যেটা করবেন ওটা আপনি স্কিনকে প্রোটেক্ট করছেন, যাতে দূষণ থেকে, বিভিন্ন ধরনের জীবাণু থেকে, নোংরা থেকে আপনার স্কিনটাকে রক্ষা করতে পারেন। এবং ভেতর থেকে যে আপনি ট্রিটমেন্ট করে আপনার স্কিনটাকে ভালো রাখছেন, সেটার ক্ষতিটা যাতে আবার নতুন করে না হয়, এটা হচ্ছে বাইরে থেকে আমরা যেটা করছি। এবার স্কিনটাকে আমি ভালো কিভাবে করব? আমি 5টা আরও যে আমার অর্গান আছে, ধরুন হার্ট হলো, লিভার হলো, কিডনি হলো, সবগুলোকে যেমনি ফুসফুস হলো, ব্রেন হলো, সেগুলোকে আমি ভালো রাখার জন্য যেমন আমি নিজেকে ভেতর থেকে চিকিৎসা করে ঠিক করি, স্কিনের ক্ষেত্রেও কিন্তু তাই। স্কিনও কিন্তু আমাদের একটা অর্গান এবং শরীরের সবচেয়ে বড় অর্গান। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি এরিয়া নিয়ে কিন্তু আমাদের স্কিনটা রয়েছে, মানে সারা শরীরেই আমাদের স্কিন দিয়ে ঢাকা। তো এইটাকেও কিন্তু রক্ষা করতে গেলে আমার কিন্তু ভেতর থেকেই এটাকে সুস্থ রাখতে হবে। তার জন্য কি খাদ্য খাবার খাবেন সেটা একটা বড় ব্যাপার। তারপরে ধরুন আপনি জল খাবেন কি খাবেন না সেটা আরেকটা ব্যাপার। তারপরে হচ্ছে আপনার স্ট্রেস লেভেলটাকে কম রাখতে হবে, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, আপনার ঘুম ঠিক হতে হবে, সব কিছু নিয়ে আপনার স্কিনটাকে ভালো রাখতে হবে। কিভাবে ভালো, মানে এই সবগুলো করলেই আপনার স্কিন ভালো থাকবে। এবার ধরুন কারো ভেতরে কোনো সমস্যা হলো, তাহলে ওই সমস্যাটাকে ঠিক করতে গেলে আপনার এনবিপির কাছে আসতে হবে। এনবিপির কাছে এলে আপনি কিন্তু ভেতর থেকেও স্কিনটাকে ভালো করে ফেলতে পারবেন, এবং বাইরে থেকেও তাকে যে প্রোটেকশান দেওয়ার জন্য যা যা জিনিস দরকার, যা যা প্রোডাক্ট দরকার, সবই কিন্তু এনবিপির নিজেদের তৈরি রয়েছে। সেগুলোকেও ইউজ করলে কিন্তু আপনি প্রপার প্রোটেকশান দিতে পারবেন আপনার স্কিনকে। এইভাবে করে আপনি যদি মেনটেন করেন, আপনি সব সময় সুন্দর থাকবেন। একদম খুব ভালো কিন্তু সাজেশন, মেনে চলুন না। সারাটা জীবন যদি আপনি সুন্দর থাকতে পারেন কিছু ভালো সাজেশনের উপর ভর করে, তাহলে কেন সেটাকে আপনি মেনটেন করবেন না? কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। বলুন কি সমস্যা? আমার মুখে কি সব একটু লাল লাল বেরোচ্ছে, স্কিনে লাল লাল বেরোচ্ছে, তাই তো? আপনার বয়স কত? বয়সটা আমার 45। 45, মানে লাল লাল ছিট 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 দাগ দাগ বেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দাগ দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। দাগ ওটা কি গালের ওপরে হচ্ছে? এই মানে চোখের নিচের দিকে, গালটা, মানে নাকের সাইডে সাইডে। একটু খয়েরি খয়েরি কালার কি? হ্যাঁ, একটু খয়েরি খয়েরি কালার। আচ্ছা আচ্ছা, আপনার 45 বছর বয়স, আপনার পিরিয়ডসের কোনো সমস্যা নেই তো? না না, সেসব সমস্যা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার যেটা হয়েছে সেটাকে মেচেদা বলা হয়। ঠিক আছে, মেচেদারই সিমটম আপনি বলছেন। ওটা ঠিক দেখবেন সাধারণত প্রথমে এই গালের, ঠিক চোখের নিচে যে গালগুলো আমাদের উঁচু উঁচু এখানে হয়, তারপরে আস্তে আস্তে দেখা যায় নাকে হয়, তারপরে ভুরুর ওপরে, এই আমাদের থুতনির এখানে, ঠোঁটের নিচে, এই জায়গাগুলোতে দেখা যাবে। এবং
প্রথম দিকে দেখা যাবে হালকা একটু বাদামি বাদামি কালার, তারপরে আস্তে আস্তে কিন্তু ওগুলো কালচে হতে থাকে। এইটাকে মেচেদা বলে। এটা খুবই একটা সমস্যার মানে একটা জটিল সমস্যা আর কি। এবং এটাকে কিন্তু যত্ন নিন, নাহলে আজকে যেমন আছেন এটা কিন্তু 1 বছর পর আরও বেড়ে যাবে, 5 মাস পরে 6 মাস পরেও বেড়ে যেতে পারে, কোনো টাইম নেই এটার যে কত দিনে বাড়বে। অনেকের আবার হয়ই না। তো যেহেতু আপনার এসছে, প্রথম যেটা করবেন, খুব সাবধান, কোনো দোকান থেকে ক্রিম কিনে লাগিয়ে নেবেন না দাগ তোলার জন্য। সে আপনার মানে যত কাছের লোকই হোক, এটা করবেন না, কারণ সেই প্রোডাক্টগুলোতে চট করে উঠে যাবে দাগ, কিন্তু স্টেরয়েড থাকবে। সেই স্টেরয়েড দিলে আপনার স্কিনটা পুরো ড্যামেজ হয়ে যাবে। তখন দেখবেন স্কিন পাতলা হয়ে গিয়ে লাল হয়ে যাবে, তখন জল দিয়ে মুখ ধুলেও দেখবেন জ্বালা করছে। এটা হচ্ছে ফার্স্ট। রোদে বেরালে লাল হয়ে যাবে, সহ্য করতে পারবেন না। এবার আপনি যদি ওইটাকে বন্ধ করে দেন কিছুদিন পর, তখন দেখবেন আবার কালো হয়ে যাচ্ছে এবং তখন আরও বেশি কালো হবে। এবার আপনি যদি আবার কন্টিনিউ করা শুরু করেন, দেখবেন চামড়া দিয়ে দেখবেন ফেটে রক্তও বেরায় অনেকের, এতটা বাজে হয়ে যায় আর স্কিন পাতলা হয়ে যায়। একদম করবেন না। যদি ওরকম সমস্যা শুরু হয়ে গিয়ে থাকে, প্রথম হচ্ছে বাইরে বেরোলেই ছাতা ব্যবহার করুন, রোদের মধ্যে খালি ছাতায় যাবেন না। দ্বিতীয়ত আমাদের কাছে আসুন, এখানে দেখান, ট্রিটমেন্ট করাতে হবে। হালকা খাবার খান, কারণ লিভারের প্রবলেম থেকে এটা বেড়ে যায়, লিভার যদি গরম হয়, ঠিক আছে, ওটাকেও যত্ন করতে হবে। এবং এই যে আমাদের কাছে আসবেন, ট্রিটমেন্ট করবেন, এই যে অ্যাডভাইসগুলো দিচ্ছি এগুলো মেনটেন করলে দেখবেন ওটা প্রথমে আর বাড়বে না, একটা জায়গায় আটকাবে এবং আস্তে আস্তে ট্রিটমেন্টের সাথে সাথে ওটা আস্তে 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 কমতে থাকবে। একদম, কারণ এখন এনবিপি কিন্তু আপনাদের সৌন্দর্য নিয়ে একটু বেশি করে ভাবছে, অর্থাৎ 1 কদম কেন 100 কদম এগিয়ে ভাবছে। কারণ একটা আলাদা ডিভিশন করা হয়েছে এবং সেই ডিভিশনে যেরকম আপনার জন্য থাকছে খুব ভালো কিছু প্রোডাক্ট, যেটা একেবারে স্কিন এক্সপার্ট বা হেয়ার এক্সপার্ট আপনার কথা শুনে, আপনার প্রবলেম শুনে আপনার হাতে তুলে দিচ্ছে। পাশাপাশি কিন্তু থাকছে অত্যাধুনিক কিছু ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট একেবারে বিদেশে পাওয়া যায়, যে ট্রিটমেন্ট একেবারে মুম্বাই শহরে পাওয়া যায়, সেই ট্রিটমেন্ট আপনি কলকাতা কেন, আপনি পুরো পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় পেতে পারেন। শুধুমাত্র আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। আমাদের হেল্পলাইন নাম্বার নোট করুন, একটু ফোন করুন, জানুন যে কিভাবে এই ট্রিটমেন্ট পাবেন, কিভাবে আপনি যোগাযোগ করবেন, কিভাবে প্রোডাক্ট পাবেন, কিভাবে স্কিনকে বা হেয়ারকে ভালো রাখবেন। তবে হ্যাঁ, এনবিপি মানে স্বাস্থ্যের কথা তো অবশ্যই নজর রাখতে হবে। তাই স্বাস্থ্যের সমস্যা নিয়ে যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপিতে, তারা কেমন আছে, কি বলছেন তারা, শুনবো, তারপর ফিরছি অনুষ্ঠানে। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরে, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পোর্শনটা গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরে ভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই, উনি সুগার এবং অ্যালবুমিন পান, এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই। এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালি ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিলো। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করেন ডক্টর প্রমোদ থামার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো। এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছি। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউট্রাসে টিউমার হয়েছিল এবং ইউট্রাসটা বেড়ে গেছিলো এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা নেগেটিভ পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হচ্ছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? এখানে জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেকেও সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি। এবং এটার জন্য যে আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যা ছিল, আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো, সবসময়ের জন্য কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুবই প্রবলেম হতো।
এইসব প্রবলেমগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন এই আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন একটু আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো। সঙ্গে লোক চাই। আপনার নাম, বাড়ি কোথায়, কি সমস্যা আপনার? আমার অর্থো আর্থারাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? আমি গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি। আমি 70% এখন ভালো আছি। আপনার নাম? ঝর্ণা ঘোষ। কোথায় বাড়ি আপনার? আমার হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? হ্যাঁ। মানে অস্টিও আর্থ্রাইটিস। হ্যাঁ। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, হ্যাঁ তখনই একটু ভালো ছিল, তারপর আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এগুলো মাঝে দিয়ে খাওয়া। 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ করছি। মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো আপনি? হ্যাঁ। নাম? মায়া সাহা, কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। হ্যাঁ। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, হ্যাঁ। এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরাহা পেতাম, আবার মানে মাঝে যতক্ষণ ওষুধ খেতেন হ্যাঁ, ভালো থাকতেন, আবার হ্যাঁ, যেই কি হ্যাঁ। সেই। হ্যাঁ এখন আপনি ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না, কোথায় বাড়ি? সলভ বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি ভুগছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা। কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, গিয়ে 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইসিস হ্যাঁ আছে। তার জন্যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকি, না খেলে আবার ব্যথা আবার যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ খেয়েছেন। পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের যে একটা পার্ট আছে? না না। আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে ভালো আছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা পৌঁছেছেন তারা কিন্তু ভালো আছেন। প্রত্যেক দিন এরকম প্রচুর মানুষের ক্লিপিংস আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরতে চাই, আর তুলে কিন্তু ধরিও। পাশাপাশি আপনিও কি চান এরকম একটা ভালো খবর সকলের সামনে প্রেজেন্ট করতে? তাহলে কিন্তু আপনার কাছেও সুযোগ রয়েছে। যদি আপনি চলে আসেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, আর ট্রিটমেন্টের পর যদি সম্পূর্ণ ভালো হয়ে যান এবং সেই ভালো হওয়ার কথাটা যদি আপনি সকলের মধ্যে ছড়িয়ে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য রইল এই সুযোগটি। তবে আমরা আজকে আলোচনা করছিলাম পেটের সমস্যা এবং তার পাশাপাশি স্কিনের সমস্যা নিয়ে। কথা তো বলতেই হবে, কারণ উৎসবের মরশুমের মধ্যে যে রয়েছে। আবার ডক্টর ভাদুরীর কাছে একটু চলে যাব। ডাক্তারবাবু, যেটা আপনি বলছিলেন স্কিনের সমস্যার সমাধান অবশ্যই এনবিপিতে হয়। এনবিপিতে ঠিক কি কি ধরনের স্কিনের সমস্যার সমাধান আমরা পাচ্ছি বা ফিডব্যাক খুব ভালো? দেখুন, স্কিনের যে কোনো সমস্যা নিয়ে আপনি এনবিপিতে আসতে পারেন, তার ট্রিটমেন্ট হবে। এবার আমি সেটাকে দুটো ভাগ করে দিতে চাই।
কেন? কারণ হচ্ছে আমাদের এখানে স্কিনের আরেকটা কিন্তু নতুন ডিভিশন স্টার্ট হচ্ছে, যেটা লাই লিগেন্স বলে, এনবিপিরই একটা কিন্তু অংশ। এইবার যদি দেখা যাচ্ছে যে আপনার সমস্যাটা বিউটি রিলেটেড, সৌন্দর্য রিলেটেড, যে আপনাকে দেখতে খারাপ লাগছে স্কিনের সেই সমস্যাটার জন্য, তাহলে সেটা আমরা কোথায় ট্রিটমেন্ট করব? তাহলে লাই লিগেন্সের ব্যানারে আমরা ট্রিটমেন্টটা করব। কারণ লাই লিগেন্সে অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি রয়েছে, কিছু টেকনিক রয়েছে, কিছু মেডিসিন অ্যাপ্লাই করা যায়, যেগুলো আপনার কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে সেটাকে ঠিক করা যায় স্কিনটাকে। এগুলো যেটা আপনার লেজার সম্বন্ধে বলছি, বিভিন্ন লেজার আছে আজকাল, লেজার সম্বন্ধে মোটামুটি অনেকেই জানেন, ঠিক আছে? তো এইভাবে এবার যদি দেখা যাচ্ছে যে আপনার সমস্যাটা রিলেটেড হয়েছে আপনার স্কিনের কোনো ডিজিজ ওরিয়েন্টেড, ডিজিজের সমস্যা, কেমন হতে পারে? সেখানে দেখা যেতে পারে আপনার কি বলছি, সোরাইসিসের সমস্যা, ভিটিলিগো মানে সেতির সমস্যা হতে পারে, কোনো দেখা যাচ্ছে ইনফেকশান আছে, ইনফেকশান রিলেটেড সমস্যা। সেই সব ক্ষেত্রে কিন্তু এনবিপিতে ডাইরেক্ট এসে আপনি, জায়গাটা একই কিন্তু প্ল্যাটফর্ম মানে আলাদা আলাদা দুটো প্ল্যাটফর্ম করা হয়েছে, কারণ এখানে ডাক্তারবাবুরা ওনাদের অভিজ্ঞ ট্রিটমেন্ট দিয়ে কিন্তু সেই রোগগুলোকে সারিয়ে আনবে আয়ুর্বেদিক মতে। এবং লাই লিগেন্সে কিন্তু একদম মডার্ন টেকনিকের মাধ্যমে কিন্তু যে স্কিনের ওপরে দাগ, মানে বয়স বেড়ে যাচ্ছে তার যে রিঙ্কেলস চলে আসা, স্কিনে গ্লো হারিয়ে যাওয়া, চুল বেশি পড়ে যাচ্ছে, চুল গজাচ্ছে না নতুন করে, চুলে ড্যান্ড্রাফ, এই সব ট্রিটমেন্টগুলো কিন্তু লাই লিগেন্সে হবে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে একজন ব্যক্তির, ধরুন এই যার মেচেদা আছে বলছি, সেখানে কিছু ইন্টারনাল মেডিসিনের দরকার আছে, তাহলে আমরা কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনই দেবো, কিন্তু অন্য কোনো ধরনের বাইরের কোনো মেডিসিন দেবো না। আমাদের নিজস্ব যে আয়ুর্বেদিক মেডিসিন, যেটা আমাদের লিভার ফাংশন ঠিক করবে, আমাদের ডাইজেশন ঠিক করবে, এবং যে শরীরে আমাদের বিভিন্ন সিস্টেমগুলো আছে সেগুলোকে ঠিক করবে, সেরকম মেডিসিন দেওয়া হবে। এবং বাইরে থেকে কী হবে, লাই লিগেন্সের প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে মেনটেন করা যাবে আমার স্কিনটা, যাতে বাইরের থেকে কেউ ক্ষতি না করতে পারে, ড্যামেজ না করতে পারে, মানে পলিউশন হোক বা ক্লাইমেটিক কন্ডিশন হোক সেগুলো। এবং বাইরে থেকে কিছু থেরাপি আছে, যে থেরাপিগুলো যখন করব স্কিনের ভিতরে পেনিট্রেট করবে, সেই থেরাপির মানে পদ্ধতির যে অ্যাকশানগুলো হবে সেগুলো করে দেখা যাবে যে আমি স্কিনে যেই দাগগুলো আছে, গ্লো নেই, ড্রাই হয়ে গেছিলো, সেগুলো সব ঠিক হয়ে যাচ্ছে। এইভাবে করেও করা হয়। এই জন্য মানে আমাদের এটাই সুবিধে যে সব জায়গায় এই ব্যবস্থাটা থাকে না। হয়তো কোথাও দেখা যাচ্ছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে একদম লেটেস্ট টেকনোলজির আমাদের মতো মেশিনগুলো রয়েছে, কিন্তু দুটোর কম্বিনেশনটা করলে কিন্তু বেস্ট আউটকামটা হবে। ধরুন কারো লিভারের প্রবলেম আছে, যেখান থেকে স্কিনের মধ্যে দাগ চলে আসছে, এটা আমরা জানি, তাহলে আপনি মেশিনের মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে দাগগুলোকে কমাতে পারছেন, কিন্তু বেস্ট রেজাল্টটা আসবে এবং লং লাস্টিং হবে, মানে আর ফিরে আসবে না দাগটা তখন যখন আপনি ইন্টারনালিও আপনার লিভারটাকে ভালো করছেন, ডাইজেশনটাকে ভালো করছেন। বুঝতে পারছেন আমি কি বলছি? একদম একদম মানে এইভাবে যখন করা হবে সে কিন্তু বেস্ট রেজাল্টটা পাবে, আর সে কিন্তু এতটা স্যাটিসফাইড হবে যে সে ওই প্রবলেমটা নিয়ে দ্বিতীয়বার কিন্তু আর আসতে হবে না। একদম ঠিক কথা। মানে আমাদের স্কুলে হতো না যে একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকতো, একটা থিওরি ক্লাস থাকতো, দুটো যখন আপনি একসাথে করবেন বিষয়টা পুরো কিন্তু আপনি বুঝে যাবেন, আপনার মস্তিষ্কে ঢুকে যাবে। একই রকম ভাবে একজন অভিজ্ঞ স্কিন এক্সপার্ট আপনার সাথে রয়েছে, একজন অভিজ্ঞ ডক্টর আপনার সাথে রয়েছে, অর্থাৎ দুজনের তত্ত্বাবধানে যখন আপনার ট্রিটমেন্টটা স্টার্ট হবে তখন সমস্যা পালিয়ে কুল পাবে না। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সোদপুর থেকে শুভ বলছিলাম। হ্যাঁ বলুন। শুভ, বয়স কত? বয়স 30। কি সমস্যা হচ্ছে? একটু গ্যাস অম্বলের সমস্যা দেখা যাচ্ছে ইদানিং। 30 বছর বয়সে কতদিন ধরে হচ্ছে? ইদানিং বলতে এই 1 মাস মতন হবে। 1 মাসের মতো। আপনি খাওয়া দাওয়া কি বাইরের বেশি করছেন? বাইরে সেরকম খাওয়া হয় না, কমই খাওয়া। মানে 1 মাসের মধ্যে খাওয়ার কোনো পরিবর্তন হয়েছে কি? মানে আগে যেমন খেতে, ইদানিং একটু স্পাইসি খাবার খাওয়া হয়েছে আর কি, যার জন্য। আচ্ছা, এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে আপনি চাকরি করেন তাই তো? হ্যাঁ। চাকরি, সেখানে কি মানসিক চাপ কিছু বাড়ছে, যে টেনশন বাড়ছে? এরকম তো হয়েছে, একটু মানসিক চিন্তা। আর রাতে ঘুম ঠিক মতো হয়? রাতে সেরকম হয় না, 6-7 ঘন্টা মতন হয়। আচ্ছা, না সেটা কি সাউন্ড স্লিপ হয় ঘুমটা, না ভেঙে যায় মাঝে মাঝে? না, ভেঙে যায়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এই যে পেটের সমস্যা আমরা বলি, এই যে গ্যাস অম্বল বা অ্যাসিডিটি যেগুলো বলি, সবগুলোর সাথে কিন্তু আমাদের লাইফস্টাইলটা একটা বড় ম্যাটার করে। লাইফস্টাইলে কি কি আসবে?
যে আপনি সারাদিন কেমন করে চলছেন, কি করছেন, সব কিছু নিয়ে কি খাচ্ছেন সেটাও তার মধ্যে আছে। আপনার খাওয়া দাওয়াটা এখন স্পাইসি হচ্ছে, ঠিক আছে, এটা প্রথম কথা। দ্বিতীয়ত আপনার ঘুমটা ঠিক মতো হচ্ছে না। এই যে দুটো ব্যাপার একসাথে, মানসিক চাপ আছে, তিনটে ব্যাপার। এই যে এই ব্যাপারগুলো না একটার জন্য আরেকটা সমস্যা তৈরি হয়ে যায়। ধরুন আপনার যদি ঘুম ঠিক মতো রাতে না হয়, আপনার কিন্তু মানসিক চাপও বাড়বে এবং আপনার খাওয়া ঠিক মতো হজম হবে না। দেখবেন যারা রাত জাগে তাদের পেটের সমস্যা 99% লোকের কিন্তু থাকবে। একদিনে হবে না, আস্তে আস্তে কিন্তু সেটা হওয়া শুরু হয়ে যাবে। কারণ সেখানে কিন্তু এই ঘুমানোর টাইমটা যদি ঠিক মেনটেন না করা হয় তাহলে কিন্তু আমাদের বডি রিপেয়ার করতে পারে না, এবং রিপেয়ার না করতে পারলেই যে আমাদের যে বিভিন্ন খাদ্য খাবারের ধরনের জন্য পেটের মধ্যে গণ্ডগোলগুলো হয় সেগুলোকে আর ঠিক করতে পারে না, তার জন্য পেটের সমস্যাটা রয়ে যায়। পেটের সমস্যা থাকলে অবশ্যই আমাদের হয় কনস্টিপেশন হবে বা হাই অ্যাসিডিটি হবে, কারো ক্ষেত্রে দুটোই হয়, এবং দেখা যায় সেখান থেকে গ্যাসেরও সৃষ্টি হয়ে যাচ্ছে। একটা আরেকটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাই যদি আপনার নিজেকে সুস্থ করতে হয়, প্রথম কথা তার চিকিৎসা করাতে হবে। কোন চিকিৎসা? যেটা আপনার পার্মানেন্ট সলিউশন হবে এবং সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে না। সেটা কি? আয়ুর্বেদ চিকিৎসা। এবার আয়ুর্বেদ, সঠিক আয়ুর্বেদ চিকিৎসা আপনি পাবেন কোথায়? এনবিপিতে আমরা এটা গর্বের সহিত বলতে পারি আপনারা সঠিক আয়ুর্বেদিক চিকিৎসা পান, কারণ আপনাদের টিভিতে আমরা দেখাই পেশেন্টরা কি বলছে। একটু আগেও আপনারা দেখেছেন কয়েকজন পেশেন্ট যারা এখানে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যাওয়ার পর টিভিতে তারা নিজেদের বক্তব্যটা রেখেছে। কেন আমরা এটা করাই? যে আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে সঠিক চিকিৎসা হয় এবং সেটার রেজাল্ট পাওয়া যায়, পেশেন্টরা সেই বক্তব্যটাই রাখেন। তার জন্যই বলবো সঠিক জায়গায় এসে আপনি যদি এই চিকিৎসা করান তাহলে এই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। একদম। আর সবকিছু পেতে হলে তো যোগাযোগ করতে হবে, ইচ্ছেটা কিন্তু আপনাকেই তৈরি করতে হবে, কারণ এনবিপি আপনার বাড়ি পর্যন্ত অনুষ্ঠান পৌঁছে দিচ্ছে। এবার আপনাকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চেম্বার অবধি এগিয়ে আসতে হবে, এবং চেম্বার আপনি জানেন অনেক দূরেও যেতে হবে না, একেবারে আপনার বাড়ির নিকটস্থ চেম্বার কোনটি জানতে হলে ফোন করতে হবে 9830235527 বা 37 এই নম্বরে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, আমি জামধারে বলছি। বলুন কি সমস্যা? সমস্যা বলতে গেলে আমার প্রচন্ড হারে স্নান করার পরে গা চুলকায়। আচ্ছা আচ্ছা। গা চুলকায়, জল প্রায় যতক্ষণ জল থাকে চুলকায়, কিন্তু কোনো দাগলা ফাগলা হয় না। আচ্ছা, মানে ঘামও তো হয় তাই বলছেন? না, হয়তো স্নান করলাম, হ্যাঁ, ভিজে গাটা খুব চুলকায়, স্নান করার পরে হয়। এবার যদি ঘাম হয় চুলকায়। আচ্ছা, ঘাম হলে চুলকয়, হ্যাঁ হ্যাঁ। আর স্নান করলেও চুলকয়? হ্যাঁ, আবার কোনো গায়ে যদি কোনো ধুলো মলা পরে এলাকায় থাকি, ওই ধুলো মলা পরে ঘাম হলে আরো বিশাল চুলকায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এটা হচ্ছে আপনার একটা অ্যালার্জি। অ্যালার্জি অনেক রকম হয়। কিছু অ্যালার্জি আছে যে আপনার খাওয়ার সমস্যা থেকে হতে পারে, আবার কিছু অ্যালার্জি আছে মানে আমাদের চারিপাশের যে সব মানে জিনিসপত্রগুলো আছে তার থেকে, মানে ধরুন কারো ডাস্টের থেকে হয়, কারো রোদের বা অতিরিক্ত গরম থেকে হয়, কারো ঠান্ডা থেকে হয়, কারো ধরুন আবার দেখা যাচ্ছে যে কোনো একটা তুলো থেকেও হয়ে যায়, ঠিক আছে। এরকম আলাদা আলাদা জিনিস প্রকৃতির মধ্যে আমরা যে থাকলেও কিছু কিছু সময় কিছু কিছু মানুষের একটা খুব সাধারণ জিনিস থেকেও অ্যালার্জি হয়। দেখুন, আপনি স্নান করলে অ্যালার্জি হয়, যদি আপনার জলে কোনো প্রবলেম না থাকে, নর্মাল আরও 5 জন আপনার বাড়িতে করছে, সবার তো আর এই চুল করছে না, কিন্তু আপনার চুল করছে জল থেকে, তার মানে ওই জলটা যেই জায়গার থেকে আসছে আপনার স্যুট করছে না, এটা একটা হয়। ঘাম হলে ঘামের থেকে তো ধরুন অনেকের চুলকোয়, কিন্তু আপনার কি হচ্ছে, ঘামের মধ্যে যেই ধুলোবালি লেগে গেল তখন চুলকোনোটা বেড়ে যায়। এইটাকের জন্য কিন্তু একটা অ্যালার্জির টেস্ট করতে হয়, আইজি বলে একটা টেস্ট হয়, সেটার থেকে দেখা যায় যে আপনার অ্যালার্জির যে মানে কি প্রকোপটা বা অ্যালার্জিক যে রিয়াকশান হয় শরীরের মধ্যে একটা, সেটা কতটা বেশি আছে, বা নর্মাল কথায় বলতে গেলে অ্যালার্জি কতটা আছে, সেইটা থেকে বের করে দেওয়া যাবে যে আপনার টেস্টটার থেকে যে আপনার কতটা অ্যালার্জি আছে। এইবার এর কিন্তু চিকিৎসা করতে হবে। এই আয়ুর্বেদিক চিকিৎসা করলে অ্যালার্জিকে কিন্তু একদম নর্মাল করে দেওয়া যায়, ঠিক আছে, কমপ্লিটলি ঠিক হয়ে যায়। তখন আপনি যে কোনো পরিবেশে যান, এই যে আপনার যে ধুলোবালি, তখন দেখবেন ধুলোবালি থেকে আপনার হচ্ছে না, ঠিক আছে। এইভাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে আপনি এটার কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন পাবেন এবং সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে না। না হলে কী হবে, আপনি যখনই চুলকাবে
আপনার মনে হবে ওষুধের দোকান থেকে গিয়ে একটা অ্যান্টি অ্যালার্জিক একটা ওষুধ কিনে আনি, চুলকনি বন্ধ হয়ে যাবে। যাদের ধরুন হাঁচি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, তার মনে হবে যে ওটা আমি করলে বন্ধ হয়ে গেলে আমার ভালো হবে। আর এই যে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেটগুলো আমাদের মধ্যে থেকে অনেকেই খায়, কিন্তু এর কিন্তু আলটিমেটলি কিন্তু ক্ষতি, কোনো সারছে না, সিমটমটাকে বন্ধ করে রাখছে। এবার আমার না ভেতরে যদি কোনো মানে নোংরা থাকে, সেটা আমার নাক দিয়ে জল পড়লে সেটাকে বের করে দেয়। এবার সেটা যদি আমি আটকে দিই, তার মানে ধুলোবালিটা তো আমার নাকের ভিতরে ঢুকেই থাকছে। এই জন্যই বলবো যে কমপ্লিট কিওর হতে গেলে সঠিকভাবে যদি আপনি এটার চিকিৎসা করাতে পারেন, এনবিপিতে আসুন, এর সঠিক চিকিৎসা আছে, চিকিৎসা করলে দেখবেন এটা ঠিক হয়ে যাচ্ছে। আমাদের এখানে অ্যালার্জির মানে কত যে পেশেন্ট আসে, তাদের কীভাবে হয় দেখুন, অনেক সময় তারা অ্যালার্জিটা নিয়ে বলে না, সে হয়তো শরীরের অন্য কোনো রোগ নিয়ে আলোচনা করছে। আমাদের ডাক্তারবাবুরা এমনভাবে কোশ্চেন করে, প্রশ্ন করে, করতে করতে বেরিয়ে যায় যে তার কোনো একটা অ্যালার্জির সিমটম আছে। অনেকের ক্ষেত্রেই এটা দেখা গেছে। তখন যাকে একটা কোনো টেস্ট দিলেন, টেস্টটা যখন করিয়ে আনলেন, দেখা গেলেন ডাক্তারবাবু যেটা ভেবেছিলেন সেটাই হয়েছে, অ্যালার্জিটা বেড়ে আছে। সেই অ্যালার্জি কমিয়ে দেওয়ার যে ওষুধ তখন উনি সাথে সাথে দিয়ে দিলেন, দেখা গেল কিছুদিন ওষুধ খেতে খেতে অ্যালার্জি কমে গেল, ওষুধও বন্ধ হয়ে গেল, এবং ওই অ্যালার্জিটার পরে আবার ফিরে আসলো না, ওষুধ বন্ধ হওয়া সত্ত্বেও কিন্তু আর ফিরে আসলো না। এইভাবে হচ্ছে ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে সারাতে হবে, আপনার রোগটা সারতে হবে, যাতে আপনার সারা জীবন ধরে ওষুধ না খেতে হয়। না হলে তো আপনি ওষুধের দোকান থেকে ওষুধ খাবেন, সারা জীবন খাবেন, এবং তার সাইড এফেক্টের জন্য প্রথমে আপনি দেখবেন যে আপনার সারা বছর ধরে একটা বা দুটো ওষুধ খেতে হচ্ছে। যারা নিজেরা ওষুধ খান বা দেখবেন যে ইচ্ছে হলেই ওষুধ খেয়ে ফেলছেন বা রেগুলার ওষুধ খাচ্ছেন, তাদের মধ্যে একটা জিনিস দেখবেন যে প্রথম বছর হয়তো 1 বছর 2 বছর একটা ওষুধ খেত, তার আস্তে আস্তে দুটো হবে, তারপরে 3টে, তারপরে 4টে, এই করে দেখা গেছে সারাদিনে এক একজন 15টা 16টা ওষুধ খাচ্ছে, তাদের যত দিন বাড়ছে। এগুলো আমি যেটা বলছি আপনি মিলিয়ে নেবেন কথাটা। কেন হয়? কারণ সেই রোগটা সারে না, সেই রোগটার ওষুধের ওপরে ভরসা করে মানুষটার চলতে হয়, এবং সেই রোগটা কি হয়, চাপা পড়ে থাকে। ওষুধের একটা এফেক্ট ধরুন আপনাকে 3বার দিয়েছে, কেন দিয়েছে? আপনার ধরুন 18 ঘন্টার মধ্যে 3 6 18, 6 ঘন্টা পর পর ওষুধটা না খেলে ওই ওষুধটার যে কাজ সেটা 6 ঘন্টার পরে ক্ষমতা শেষ, ওই রোগটা তখন আবার দেখা দেবে, ওই সিমটমটা আবার হাঁচি দেওয়া শুরু হবেন। তার জন্যই ওইভাবে করে দেয়। এটা আমি জাস্ট উদাহরণের জন্য বললাম। কিন্তু এই আয়ুর্বেদ চিকিৎসা করলে কিছুদিন আপনার ওষুধ খেতে হবে, যার যেমন সমস্যা ততদিন ধরে খেতে হয়। কারো 2 মাসেও কমে, কারো 5 মাসেও কমে, কারো 4 মাসেও কমে। ওটা নির্ভর করবে আপনার রোগটা কি কতটা মানে পুরনো হয়ে গেছে, রোগটা কতটা গাড়িয়ে গেছে আপনার ভেতরে রোগটা, তার উপরে নির্ভর করবে। এবার যেই আপনি ওষুধ খেয়ে সিমটমটা ঠিক হয়ে গেল, আপনার ভেতরে যে টেস্ট রিপোর্টে আপনাকে দেখিয়ে দেবে আমাদের ডাক্তারবাবুরা যে দেখুন কি নিয়ে এসেছিলেন, এখন কি আছে, আপনার ওষুধ বন্ধ হয়ে গেল, এবার আপনি একটা নর্মাল আরও 5টা মানুষের মতো জীবনযাপন করুন, কোনো ক্ষতি হবে না। একদম। আর এই কাজটাই কিন্তু নিপুণতার সঙ্গে করছেন কিন্তু এনবিপির প্রত্যেকজন চিকিৎসক, আর এটাই সব থেকে বড় কারণ। অনেকে ভাবেন না এনবিপির এতগুলো চেম্বার, এত জায়গায় ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, হয়তো দিন দিন দেখবেন চেম্বারের সংখ্যা আরো বাড়বে। তার কারণ হচ্ছে চাহিদা, মানুষ চাইছে এনবিপির চিকিৎসকদের, এবং কারণ তারা কিন্তু ভালো হচ্ছেন, তারা সুস্থ হচ্ছেন। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি বর্তমান থেকে অমিত্রী বসার কথা বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? বলতে আমার শীঘ্র হচ্ছে না, মানে অরুচি ভাব, মানে 1 মাস ধরে দেখছি, কোনোদিন শীঘ্র ইচ্ছে করছে। বয়স কত আপনার? বয়স 25 বছর। 25 বছর, খিদে হচ্ছে না। 25 বছর বয়স, তাই তো? আচ্ছা, আপনি কি চাকরি করছেন না পড়াশোনার মধ্যে রয়েছেন? না, আমি পড়াশোনা করছি, চাকরিও করছি। আচ্ছা, পড়াশোনা করছেন। আপনার কি বাইরে খাওয়া দাওয়াটা বেশি হচ্ছে ইদানিং, নাকি একই আছে? না, বাইরে আমি খুব কমই খাই স্যার। আচ্ছা, পটি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, মোটামুটি। রাতে ঘুম ঠিক হচ্ছে? না, রাতে ঘুমটা ঠিক মতো হচ্ছে না। আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা যেটা বলছিলাম যে এই যে সমস্যাগুলো পেটের সৃষ্টি হয়, অনেকগুলো কারণ থাকে। আমি একটু আগেই বলেছি যে আমাদের লাইফস্টাইলটা একটা বড় ফ্যাক্টর। সেই লাইফস্টাইলের মধ্যে কিন্তু আমাদের খাদ্য খাবারটাও জড়িয়ে আছে, এবং সারাদিন আমি কি করছি সেটা। এবার ধরুন আপনি ঘরের খাবারই খাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার ঘুম ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু ঠিকমতো আমার খাওয়াটা হজম হবে না।
একদিন 2 দিন 3 দিন, তারপর থেকেই আস্তে আস্তে দেখবেন আপনার কিন্তু হজমের সমস্যা দেখা দেবে। এটা আমাদের এখানে অনেকেই আসে, তারা বুঝতে পারে না, আপনার মতোই হয় ব্যাপারটা, যে খাদ্য খাবার তো আমি নর্মাল খাচ্ছি, বাড়ির খাবার খাচ্ছি, অতিরিক্ত মশলা তেল খাচ্ছি না, তবু কেন আমার পেটে সমস্যা হয়ে গেল। এইটা দ্বিতীয় কথাটা। আরেকটা যেটা ব্যাপার দেখতে হবে যে আপনার লিভার ফাংশন ঠিক আছে কিনা। লিভার কিন্তু একটা বিশাল ভাইটাল অর্গান, আমাদের শরীরের প্রত্যেকটাই ভাইটাল অর্গান, তবু তার মধ্যেও বলবো লিভার কিন্তু একটা আমাদের এই খাবার রিলেটেড যে হজম প্রক্রিয়া, সেটার জন্য বিশাল গুরুত্ব একটা কিন্তু আছে লিভারের। তো সেটা যদি ঠিক না থাকে অটোমেটিক দেখা যাবে যে আমাদের কিন্তু পেটের সমস্যা হচ্ছে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর লিভারকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন, সেখানে যেসব খাদ্য খাবারের লিভারকে ঠান্ডা রাখতে পারে খাবেন। সবজির মধ্যে বলবো যে লাউ জাতীয় খাবার, যেগুলো লাউ আছে, লাউ, কুমড়ো, পটল, মানে ঝিঙে, পটল, এগুলো কিন্তু ঠান্ডা খাবার। ঠিক আছে, এগুলোও রাখবেন আপনার খাদ্য খাবারের মধ্যে। চেষ্টা করবেন দইয়ের ঘোল খেতে। দইয়ের ঘোল মানে হয় টক দই খাবেন, এবং সেটা বাড়িতে বানিয়ে খেতে পারলেই সবচেয়ে ভালো। এবং টক দইয়ের সাথে সাথে যদি মনে হয় ঘোল করে খাবেন, কি হবে, 100 গ্রাম দই নিলে 200 গ্রাম জল দেবেন একটা পাত্রের মধ্যে, সেটা মিক্সিতে ফাটিয়ে নিয়ে ওপর থেকে ক্রিমটাকে তুলে ফেলে দেবেন। তলার যে পাতলা জলটা, ওর মধ্যে একটু বিট নুন এবং একটু জিরে তাইয়ে নিয়ে সেই গুঁড়োটা করে সেটা দিয়ে খাবেন রেগুলার খাদ্য খাবারের পর, মানে দুপুরে খাবারের পর। এই দুটোর মধ্যে যে কোনো একটা অভ্যাস করুন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার ডাইজেস্টিভ পাওয়ারটা বেড়ে যাবে, খাবার হজম করার কিন্তু ক্ষমতা আপনার মধ্যে বেড়ে যাবে। ওকে, কে আছেন পরের বন্ধু সেটা একটু চট করে দেখব। হ্যাঁ বলুন এবারে কোথা থেকে ফোন করছেন? ব্যারাকপুর থেকে। কি সমস্যা? আমার মায়ের কোমরে ব্যথা। মায়ের বয়স কত? 53 বছর। ডক্টর তো নিশ্চয়ই দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন? না। আচ্ছা, এখনো মেডিসিন খাচ্ছেন। আচ্ছা, শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে, দেখুন এই বয়সে একটা হরমোনাল চেঞ্জ হয়, মেনোপজ হয়ে যায় সাধারণত, এবং হরমোনাল চেঞ্জ হয়। ঠিক আছে, যদি এই বয়সে মেনোপজটা এখনও না হয়ে গিয়ে থাকে, খুব তাড়াতাড়ি হওয়ার চান্সেস আছে। এই টাইমেও কিন্তু প্রি মেনোপজাল কিছু সিমটম থাকে। সেখানে কি হয়, হাড় কিন্তু আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু হয়। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে অস্টিওপোরোসিস দেখা যায়, যেখানে হাড়ের ঘনত্বটা কমতে থাকে। হাড়ের ঘনত্ব কমা মানে হাড়ের জোর কিন্তু একেবারেই কমে গেল। এই সময় কিন্তু নিয়ম করে একটু চলতে হবে। প্রথম কথা, সামনের দিকে ঝুঁকবেন না, যাতে কোনো আঘাত না পায় কোনোভাবে কোমরে, সেটা নজর রাখতে হবে। এবং এখনই ট্রিটমেন্ট করাতে হবে, এখনই আমাদের এখানে এসে ট্রিটমেন্ট করাতে হবে। কারণ পঞ্চকর্মা যদি করানো যায় এবং ওষুধ খাওয়া যায়, আয়ুর্বেদ ওষুধ, তাহলে দেখা যাবে আপনার যে হাড়ের যে ঘনত্বটা খুব তাড়াতাড়ি কমছে, সেটাকে রেস্ট্রিক্ট হবে, ঘনত্বটা কিছুটা আস্তে আস্তে কিন্তু বাড়ানো যাবে। এবং হাড়ের এবং মাংসপেশির যে দুর্বলতা আসে এই বয়সে, সেগুলোকে কিন্তু কন্ট্রোল করা যাবে এবং শক্তি বাড়ানো যাবে। তাহলে কী হবে, দেখবেন আপনার ব্যথা কিন্তু আস্তে আস্তে কমে গেছে এবং আপনি সুস্থভাবে চলাফেরা করতে পারছেন। যদি কারো ওজন বেশি থাকে, সেইখানে মাথায় রাখতে হবে ওজনটা যাতে আর না বাড়তে পারে, আর সেই ওজনটা আস্তে আস্তে কিন্তু কমাতে হবে। সেই ব্যবস্থাও কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে। প্রত্যেকটা রোগের চিকিৎসা কিন্তু এনবিপিতে এলে আপনারা পাবেন, এবং সঠিক চিকিৎসা, সঠিক আয়ুর্বেদ চিকিৎসা, যেটা কিন্তু আপনার রোগটাকে নির্মূল করবে এবং পার্মানেন্টলি একটা সলিউশন দেবে, যে আপনার সারা জীবন ধরে সেই রোগের জন্য কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে না। আমরা এক একটা রেজাল্ট যখন দেখি, মানে এটা আমাদের এতটা আনন্দ হয় যে একটা কিছু, মানে এটাও সম্ভব। অনেকেই বলে, আমরা যখন আলোচনা করি, ধরুন টিভির বাইরেও তো আলোচনা হয় পেশেন্টদের সাথে, একজন পেশেন্ট যখন খুশি হয়ে যায়, ওনারা অবাক হয়ে যায় যে আমরা ভাবিনি যে এতটা ভালো হব। কারণ আগে অনেক কিছু চেষ্টা করেছে। সাধারণত আমাদের এখানে সবাই, মানে বেশিরভাগ সংখ্যক লোকেরা কি করে, অনেক জায়গায় চেষ্টা করে যখন ফেলিওর হয়ে যায়, তখন আমাদের কাছে আসে লাস্ট সুযোগ হিসাবে। এই লাস্ট সুযোগটাই কিন্তু ওনাদের ফাইনাল একটা ডিসিশান হয়ে যায়, যে ওনারা সুস্থ হয়ে গেল। তো আমি বলবো, অতদিন ফেলে রেখে বিভিন্ন জায়গায় ঘুরে কেন নষ্ট করব? নিজের সময় নষ্ট, নিজের শরীর নষ্ট, নিজের অর্থ নষ্ট, সেগুলো না করে আমি প্রথমেই যখন এনবিপির থেকে আমি এই প্রোগ্রামগুলো শুনে জানতে পারছি যে আমার এই রোগটার চিকিৎসা এনবিপিতে রয়েছে, তাহলে আমি চলে যাই। তার জন্যই বলছি, যখনই আপনারা রোগ হয়েছে বা কোনো অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের এখানে চলে আসবেন, এসে ট্রিটমেন্ট করবেন, সুস্থ হয়ে যাবেন।
একদম। আর অবশ্যই যেতে যেতে আরেকবার বলবো 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে ফোন করুন। কলকাতা, হাওড়া এবং প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বড় শহরে কিন্তু এমবিপি চিকিৎসকেরা পৌঁছে যাচ্ছেন। মুম্বাই এবং ব্যাঙ্গালোরেও কিন্তু এখন পুজোর পর থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।